নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বিষয় ভূগোল, দ্বিতীয় অধ্যায় বায়ুপ্রবাহ, প্রশ্নমান 1 ও 2। এই দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তোমাদের 1 নম্বর ও 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলে এসেছি। আর প্রথম অধ্যায় আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন কী আছে দেখো। আবহবিদ্যার কথাটি প্রথম কে বলেন? উত্তর হবে অ্যারিস্টটল। তার আগে বলি, এই দ্বিতীয় অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে তুলে ধরা। 2 নম্বর প্রশ্ন আছে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তর হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন দেখো কী আছে, 3 বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে বিরাজমান করে কোন গ্যাস? 3 নম্বরে দেখো বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে বিরাজমান কোন গ্যাস? উত্তর হবে নাইট্রোজেন। পরে দেখো 4 নম্বরে কী আছে, এরোসেল কাকে বলে? উত্তর দেখো বায়ুস্ফীত ভাসমান ধূলিকণার কলোডীয় রূপই হলো অ্যারোসেল। পরে দেখো 5 নম্বর প্রশ্ন কী আছে, বায়ুমণ্ডলের একেবারে বাইরের স্থানকে কী বলে? উত্তর হবে মহাশূন্য। পরের প্রশ্ন দেখো 6 জায়গার বায়ুমণ্ডলের ধূলিকণার পরিমাণ কোন ঋতুতে বেশি হয়? উত্তর হবে শীতকালে। পরের প্রশ্ন দেখো 7 জায়গার বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ? উত্তর হবে 78 ভাগ। পরেরটা দেখো সিএফসির এর বাণিজ্যিক নাম কি? উত্তর হবে ফ্রেয়ন। পরেরটা দেখো 9 জায়গার প্রশ্ন কী আছে, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণকারী গ্যাসটির নাম কি? উত্তর হবে ওজোন। 10 নম্বরে আছে ওজন পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে স্পেকট্রোফটোমিটার। পরেরটা দেখো 11 জায়গার কী আছে, ওজোন গ্যাসের আবিষ্কারক কে? উত্তর হবে স্কোনবিন। পরেরটা দেখো 22 জায়গার ওজোন ধ্বংসকারী প্রধান গ্যাসটির নাম কি? উত্তর হবে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। পরেরটা দেখো 13 জায়গার কী আছে, বায়ুমণ্ডলের কোন স্তর আবহাওয়া মণ্ডল নামে পরিচিত? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। পরেরটা দেখো 14 দাগের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর হবে ডবসন। পরেরটা দেখো 15 দাগের বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানগুলি ওড়ে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটা দেখো 16 দাগের কী আছে, বায়ুমণ্ডলের কোন স্তর আবহাওয়া মণ্ডল নামে পরিচিত? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। চলো পরে দেখো কী আছে, 17 দাগের প্রশ্ন কী আছে, ম্যাগনেটোপোজ অন্য কী নামে পরিচিত? উত্তর হবে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। পরেরটা দেখো কী আছে, 18 দাগের ব্যাড ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। পরেরটা দেখো 19 দাগের কী আছে, জেট বায়ু বায়ুমণ্ডলের কোন অংশে প্রবাহিত হয়? উত্তর হবে ট্রোপোপোজ। পরেরটা দেখো 20 দাগের কী আছে, এক্সোস্ফিয়ার কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? উত্তর হবে হিলিয়াম ও হাইড্রোজেন। পরেরটা দেখো কী আছে, 21 দাগের প্রশ্ন, দাগ নম্বর একটু ভুল আছে, 25 দাগ, কোন অক্ষাংশে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে? উত্তর হবে 0 অক্ষাংশে। পরেরটা দেখো 26 দাগের কী আছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের উষ্ণতা মাপা হয়? উত্তর হবে 6 গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার। পরেরটা দেখো 27 দাগের কী আছে, পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটির নাম কি? উত্তর হবে মিথেন বা CH4। পরেরটা দেখো ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারককে? উত্তর হবে টরিসেলি। চলো 29 জায়গার প্রশ্ন কী আছে, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো কী আছে, দ্য ডক্টর নামে পরিচিত কোন বায়ু? উত্তর হবে হারমাট্টান বায়ু। পরেরটা দেখো বায়ুর গতিবেগ মাপার একক কি? উত্তর হবে নট। আচ্ছা, দ্য ডক্টর নামে পরিচিত কোন বায়ু? পরীক্ষায় আসে যে হারমাট্টান বায়ুকে দ্য ডক্টর নামে পরিচিত কেন? পরের প্রশ্ন দেখো 31 জায়গার আয়ন বায়ুর অপর নাম কি? উত্তর হবে বাণিজ্য বায়ু। 32 জায়গার প্রশ্ন আছে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে ব্যারোমিটার। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো 37 থেকে কী আছে, সবচেয়ে বিধ্বংসী বা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর হবে টর্নেডো। পরেরটা দেখো 38 থেকে কী আছে, জেট বায়ু কি? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় সংকীর্ণ আঁকাবাঁকা পথে প্রবাহিত প্রবল গতিসম্পন্ন বায়ুকে জেট বায়ু বলে। পরের প্রশ্ন দেখো 39 জায়গায় কী আছে, ফন কি? উত্তর হবে আলপস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম হলো ফন। পরেরটা দেখো 40 জায়গায় কী আছে, কোন বায়ুকে ক্রান্তীয় পূবালি বায়ু বলে? উত্তর হবে আয়ন বায়ু। হ্যাঁ, আয়ন বায়ুকে পূবালি বায়ু বলে। পরেরটা দেখো কী আছে, 41 জায়গার বাষ্পীভবন মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে অ্যাটমোমিটার। পরেরটা দেখো 4 o'clock রেইন কাকে বলে? উত্তর হবে পরিচলন বৃষ্টিপাতকে। পরেরটা দেখো 43 জায়গার শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? উত্তর হবে অনুপাত ঢালে। পরের প্রশ্ন দেখো 44 জায়গার কোন জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। চলো এর পরের প্রশ্নটা আমরা দেখব 45 দাগের কী প্রশ্ন আছে।
সাইক্রোমিটারকে উত্তর হবে আর্দ্রতা পরিমাপক যন্ত্র। 46 প্রশ্ন আছে, কোন বৃষ্টিতে সীমান্ত বৃষ্টি বলে? উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে। পরেরটা দেখো 47 কী আছে, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ুর হালকা কেন? উত্তর হবে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য। পরেরটা দেখো 48 কী আছে, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর আরেক নাম কি? উত্তর হবে বরিয়াল জলবায়ু। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে এগুলো পড়বে। আর বড় প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে না দেখে কয়েকবার লিখবে, আর সঙ্গে পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো 49 প্রশ্ন কী আছে দেখো, এল নিনো কথার অর্থ কি? উত্তর হবে শিশুখ্রিস্ট। পরের প্রশ্ন দেখো, আকাশ নীল দেখার কারণ কি? উত্তর হবে ধূলিকণা। বড় প্রশ্ন 2 নম্বরে আসে, এই প্রশ্নটি খুব আসে যে আকাশকে নীল রঙে দেখায় কেন? চলো আমরা দেখাবো। চলো এবার আমরা দেখব প্রশ্নমান। দেখো দুই নম্বর, এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর এই বায়ুমণ্ডল অধ্যায় থেকেই। প্রথমে 1 নম্বর প্রশ্ন আছে, আমরা আকাশের রং নীল দেখি কেন? এই যে একটু আগে বলছিলাম, এই প্রশ্নটা দেখো দেখিয়ে দিয়েছি তোমাদের। আমরা দিনের বেলা মাথার উপরে যে নীল আকাশ দেখি তা আসলে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডলের প্রভাব। বায়ুমণ্ডলের প্রচুর ধূলিকণা জলকণা ভেসে বেড়ায়, সূর্যরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে আসার সময় ধূলিকণার দ্বারা প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে নানা রং ও বর্ণচ্ছটার সৃষ্টি করে। এর মধ্যে নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য কম বলে নীল রঙের বিচ্ছুরণ বেশি হয়, ফলে নীল রঙে আমাদের চোখে বেশি ধরা পড়ে, তাই আকাশকে নীল রঙের দেখায়। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো 2 নম্বরে কী আছে। চলো আবার 2 নম্বর প্রশ্ন কী আছে দেখো, বায়ুকে মিশ্র পদার্থ বলে কেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান ও জলীয় বাষ্প। এটি কোনো রাসায়নিক যৌগ নয়, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প ও ধূলিকণার যান্ত্রিক মিশ্রণ। হচ্ছে এখানে একটু বানান ভুল আছে, এদের মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। বায়ু, এটা ঈদের না, একটু ভুল আছে বানানটা, আমি দুঃখিত, টাইপিং একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, তারপরে দেখো বায়ুমণ্ডলে N2, O2 ও CO2, জলীয় বাষ্প AR, H2NE, আছে H2, ঠিক আছে, 2টা কিন্তু নিচে হবে, হ্যাঁ, NeXe, CH4 ও ধূলিকণার সমন্বয়ে গঠিত বলে একে মিশ্র পদার্থ বলে। CH4 যেমন এটা কিন্তু নিচে হবে, হ্যাঁ, CO2 গুলো নিচে হবে, টাইপিংয়ে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে আমি ওইভাবে লিখে দিয়েছি। চলো 3 নম্বর প্রশ্ন কী আছে, ওজন গহ্বর কি? ওজন স্তরে কোন স্থানে ওজন গ্যাসের ঘনত্ব 200 ডবসন ইউনিটের নিচে নেমে গেলে ওই স্থানকে ওজন গহ্বর বলা হয়। পরে দেখো 4 জায়গার কী আছে, হোমোস্ফিয়ার কি? উত্তর দেখো, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের যে অংশে বিভিন্ন উপাদান প্রায় সম অনুপাতে থাকে তাকে হোমোস্ফিয়ার বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরের প্রশ্ন। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, অ্যারোসল কি? উত্তর দেখো, বায়ুস্ফীত ভাসমান ধূলিকণা, লবণকণা, কয়লার গুঁড়ো প্রভৃতি পদার্থ যখন কঠিন বা তরল অবস্থায় কোনো কলোডীয় দ্রবণ তৈরি করে তাদের অ্যারোসল বলে। পরের প্রশ্ন দেখো 6 দাগের কী আছে, ট্রোপোপজ কি? উত্তর হবে, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় প্রায় 3 কিমি অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না, একে ট্রোপোপজ বলে। এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। ট্রোপোপজ কি পরীক্ষা কিন্তু খুব আসে তোমাদের, অনেক জায়গায় আমি পেয়েছি, ভলিউম 2-তে পেয়েছি, ভলিউম 1-এ পেয়েছি, তারপর ইবিটি টেস্ট পেপারে আছে, WBT-এতে আছে, WBH-এতে আছে, তোমরা ভালো করে পড়বে। সবগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া আছে। পরে দেখো 7 দাগের প্রশ্ন কী আছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল নামে পরিচিত কেন? উত্তরটা দেখো, যদি একটু ছোট করে লেখা আছে, তোমরা একটু কষ্ট করে প্লিজ জুম করে দেখে নিও। উত্তরটা দেখো, ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের ওপর 18 থেকে 50 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া ও জলবায়ুর কোনো গোলযোগ সৃষ্টিকারী উপাদান না থাকায় আবহাওয়া পরিমণ্ডলে শান্ত অবস্থায় থাকে তাকে শান্তমণ্ডল বলে। তাহলে শান্তমণ্ডল কাকে বলে তোমরা পেয়ে গেলে। তারপর দেখো, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে, সর্বোচ্চ অংশে উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরে অল্প পরিমাণে ঝুলে থাকলেও জলীয় বাষ্প না থাকায় মেঘ সৃষ্টি হতে পারে না, যার ফলে ওই স্তরে ঝড় বৃষ্টি কিছু সংঘটিত হয় না। ঘনীভবন প্রক্রিয়ার অভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের সবসময় শান্ত ভাব বজায় থাকে, তাই শান্তমণ্ডল বলা হয়। 2-একটা বানানে হয়তো একটু টাইপিংয়ে মিস্টেক আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও, তোমাদের পাঠ্য বইটা তোমরা যদি রিভিশন দাও তাহলে তোমরা বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন দেখো 8 নম্বরে, ইনসোলেশন কি? সূর্য থেকে বিকিরিত শক্তির 200 মিটার ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, একে ইনসোলেশন বলে।
তাহলে কত 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পৌঁছায়। চলো পরের প্রশ্ন দেখো 9 দাগের অ্যালবেডো কি? এই অ্যালবেডো কি প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আগত সৌর বিকিরণের 34% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো সমষ্ণ রেখা কি? সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। পরটা দেখো 11 দাগের কী আছে, গ্রিন হাউস প্রভাব কি? উত্তরটি দেখো শীতের দেশে শাকসবজি চাষ করার জন্য কাচের ঘর তৈরি করা হয়। এই ঘরে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসা সূর্যের আলো সহজে প্রবেশ করে, কিন্তু দীর্ঘ তরঙ্গ রূপে তা বেরোনোর সময় কাচের দেওয়াল বাধা দেয়। এই ঘরে ক্ষুদ্র তরঙ্গরূপে আসা সূর্যের আলো সহজে প্রবেশ করে কিন্তু বাধা দেয়, ফলে কাচের ঘরের ভিতরে শাকসবজি প্রয়োজন মতো আলো ও তাপ পেয়ে থাকে। এই কাচের ঘরে সবুজ শাকসবজির চাষ হয় বলে একে বলা হয় গ্রিন হাউস বা সবুজ ঘর। এখানে দেখো কাছে আছে না, এই বানানটা হবে কাচের, হ্যাঁ, কাচের ঘরের, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য ক্রমাগত বিনষ্ট হয়ে চলেছে। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টির কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি CO, CH4, CFC, N2O, NO2, CO, SO2, NO মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। এই বিষ গ্যাসের দল ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের কিছু অংশ শোষণ করে নিয়ে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধি করে চলেছে। উষ্ণতার এই বৃদ্ধিকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। এবং COCH4 কিন্তু নিচে হবে, হ্যাঁ, টাইপিং একটু প্রবলেম হচ্ছে সেই কারণে এইভাবে দেওয়া। পরের প্রশ্ন দেখো, উত্তরটি দেখে নাও। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চোখ বা ঝড়ের চক্ষু বলা হয়। বৈশিষ্ট্যগুলো দেখো, 1 নম্বর আছে এখানে আকাশ পরিষ্কার ও মেঘ মুক্ত থাকে। 2 নম্বর এখানকার বায়ু অত্যন্ত হালকা হওয়ায় এখান থেকে আকাশ দৃশ্যমান হয়। 3 নম্বর আছে ঘূর্ণবাত চক্ষুর পরিধি সর্বাধিক 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরে দেখো 14 দাগের প্রশ্ন কী আছে, এই একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি একটু আগে আলোচনা করছিলাম প্রশ্নটি। হারমাট্টান বায়ুকে দ্য ডাক্তার বলা হয় কেন? উত্তরটা দেখো, উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব দিকের উষ্ণ স্যাঁতস্যাঁতে ও স্বাস্থ্যকর আবহাওয়াকে শীতল হারমাট্টান বায়ু আরামদায়ক ও স্বাস্থ্যকর করে তোলে, তাই স্থানীয় মানুষ এই বায়ুকে দ্য ডক্টর বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো 15 দাগের বাত পতাকা কী? বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্রটি হলো বাত পতাকা। এই যন্ত্রে একটি লম্বাকার দণ্ডের মাথায় হালকা হালকা তীর বা মোড়ক এমনভাবে বসানো থাকে যে সামান্য বাতাসের ধাক্কায় তা ঘুরে যায়, ফলে যখন যেদিকে বায়ু প্রবাহিত হয় তীরের ফলাটি বা মোড়কের মুখটি তখন সেই দিকে ঘুরে যায়। এই যন্ত্রটি সাধারণত খুব উঁচু জায়গায় বসানো থাকে, একে বাত পতাকা বলা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম বাত পতাকা কি? চলো পরের প্রশ্ন দেখো, 22 ব্যারটের সূত্র নামকরণ দেখো, পয়েন্ট দিয়ে দিয়েছি। 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহবিদ 22 ব্যারট বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে 22 ব্যারট সূত্র নাম করা হয়েছে। পরের পয়েন্টটা দেখো, সূত্র 22 ব্যারট সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু যেদিকে থেকে প্রবাহিত হয় সেদিক পিছনে ঘিরে দাঁড়ালে বাম দিক অপেক্ষা ডান দিকের অধিক বায়ুচাপ অনুভূত হয়, অর্থাৎ ডান দিকের উচ্চচাপ ও বাম দিকের নিম্নচাপ হয়। দক্ষিণী গোলার্ধে এই ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন দেখো, ফেরোলের সূত্র। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, সূত্রটা দেখো, পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে প্রবাহিত হয়, এটি ফেরোলের সূত্র নামে পরিচিত। নামকরণটা দেখো, 1859 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেরোলের এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো, কোরিওলিস বল কি? সংজ্ঞাটা দেখে নাও। আবর্তন গতির কারণে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তুর বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত ওপর এক বল কাজ করে যা বস্তুগুলির দিকবিক্ষেপ ঘটায়, এই বলকে কোরিওলিস বল বলে। নামকরণটা দেখো, 1835 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ
গ্যাসপার ডি কোরিওলিস প্রথম এই বলের কথা বলেন বলে তার নাম অনুসারে এই বলের নামকরণ হয়। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখো 19 দাগে কী আছে, সমচাপ রেখা কাকে বলে? বছরে কোনো একটি নির্দিষ্ট সময় জানুয়ারি ও জুলাই পৃথিবীর যে সব স্থানে একই রকম বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে একই কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যেসব বক্ররেখা তৈরি হয় তাদের সমচাপ রেখা বলে। 20 নম্বর প্রশ্ন আছে, তৈগা বলতে কী বোঝো? ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া থেকে কামচাটকা অবধি বিস্তৃত পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম সরলবর্গীয় গাছের বনভূমিকে তৈগা বলে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো ও ভালো করে বাড়িতে মনোযোগ সহকারে পড়ো। টাটা।